প্রকৃতিকে আরো কাছ থেকে দেখার নেশায় পাগলের মতন ছুটে যায় বিভিন্ন প্রান্তরে। আর যখন দেখা মেলে এই রূপ, তখন নিজেকে আর শান্ত রাখা যায় না। মানে অপূর্ব লাগছে চারিদিকটা। আমরা আজ পৌঁছে গেছি অট্টহাসে। প্রাচীন মাইথোলজি ও বহু ইতিহাসের সাক্ষী এই দক্ষিণ দিঘির অট্টহাস। রঘু ডাকাতের আস্তানা কিন্তু এখানেই ছিল। জঙ্গলের একধারে রয়েছে পঞ্চমুণ্ডী আসন। এই আসনে বিশেষ কোনো তান্ত্রিকই সাধনা করতে পারে। ঘন অরণ্যের ঘেরাটোপে বক আর সারসের ভিড়। এই আওয়াজগুলো শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি। একপাল গরুর ঈশানী নদী পার হওয়া, তাল গাছের পাতায় পাতায় বাতাসের সনসন শব্দ, আর বেলা শেষে নীরব প্রকৃতি এক অপূর্ব ক্যানভাস তৈরি করে। এখানে না এলে বড্ড মিস করে যেতাম। যাক, আজ আপনাদের জন্য রইল সেই দক্ষিণ দিঘির অট্টহাসের মন মাতানো এক অপরূপ তথ্য। প্রকৃতির খোঁজে আমরা চারিদিকে ঘুরে বেড়াই, তেমনই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে যাব নীরব এক প্রকৃতির কোলে। এই কাটোয়া স্টেশন থেকে পূর্ব বর্ধমান জেলার ঈশানী নদীর কূলে অট্টহাসে। সেখানে প্রকৃতির অপূর্ব ছোঁয়া তো রয়েছে, তার সঙ্গে রয়েছে 51 সতীপীঠের এক সতীপীঠ। স্টেশন থেকে বেরিয়ে লোকাল ট্রান্সপোর্টেই যেতে হবে সেখানে। চলুন যাওয়া যাক। স্টেশন থেকে আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। এই যে এটাই বাস স্ট্যান্ড। তো এখান থেকে বাস ধরে আমরা এখন যাব নিরল বাস স্ট্যান্ডে। বাস ভাড়া মাথাপিছু 20 টাকা, আর দূরত্ব এখান থেকে প্রায় 40 মিনিট। এইটা হলো নিরল বাস স্ট্যান্ড, মানে বাস আমাদের ঠিক এই জায়গাটায় নামালো। তো এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। টোটো করে আমাদের এখন গ্রাম বাংলার সবুজ আবহের মধ্যে দিয়ে চলে যেতে হবে অট্টহাস। তো এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, দেরি না করে বেরিয়ে পড়ি। টোটো ভাড়া এখান থেকে মাথাপিছু 15 টাকা করে লাগে যদি ফুল প্যাসেঞ্জার থাকে, আর দুজন থাকলে মাথাপিছু 20 টাকা করে পড়বে। এই যে ডান দিকের মাঠটি দেখতে পাচ্ছেন, এটি হলো গর্দান বাড়ির মাঠ। অট্টহাস যাওয়ার পথেই এই মাঠটা পড়ে। এই মাঠটার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাই। মানে কথিত আছে বহুকাল আগে এখানে ডাকাতেরা থাকতো এবং আগত ভক্তদের জিনিসপত্র তারা এই মাঠেই ডাকাতি করে নিয়ে রাখতো। আমরা পৌঁছে গেছি অট্টহাসে। এই যে ছোট্ট সেতুটা দেখতে পাচ্ছেন, এই সেতুর ঠিক নিচ দিয়ে এই উত্তর দিকে বয়ে যাচ্ছে ঈশানী নদী। অদূরেই রয়েছে শ্মশান। শাস্ত্রে বলা আছে যে কোনো শক্তিপীঠের পাশে অবশ্যই থাকার দরকার আছে একটি উত্তর দিকে বয়ে যাওয়া নদী এবং শ্মশান। সেতুটা ক্রস করেই দেখতে পাবেন বিশাল আকার মহাদেবের একটা মূর্তি, আর সেই মূর্তির ঠিক পাশেই রয়েছে সতীপীঠে ঢোকার গেট। আমরা ভেতরে তো অবশ্যই যাব, তবে এক পাশে আমি দেখতে পাচ্ছি প্রকৃতি অসাধারণ রূপ নিয়েছে। তো আগে সেই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই, চলুন। কি সুন্দর পরিবেশ এখানে, মানে অপূর্ব লাগছে চারিদিকটা, পুরো মায়াবী। এখান দিয়ে ঈশানী নদী বয়ে যাচ্ছে, চারিদিকে পুরো সবুজে সবুজ। আর জলের মধ্যে একটু আগেই সব গরুগুলো নেমে গেছিলো, স্নান করছিল। আর এই জায়গাটা দেখুন, নৌকো রাখা রয়েছে। নৌকো একদম মানে এখানে তৈরি করা হয়, আলকাতরা লাগা রয়েছে এখন, হয়তো নদীর ওপর ভাসানোর জন্যই।
প্রকৃতি এখানে একেবারে ফাটাফাটি, একেবারে অবর্ণনীয়। যাই হোক, এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরের নেচারও কিন্তু অসাধারণ। বছর দুয়েক আগে যখন এখানে এসেছিলাম তখন এত ভিড় দেখিনি। এখন ভক্তদের সংখ্যাও বাড়ছে, দোকানঘাটও বাড়ছে। এখানেই জুতো খুলে তারপরে এই তোরণ পার করে প্রবেশ করতে হবে সতীপীঠের মন্দিরে। ভেতরে ঢুকতেই মহাদেবের একটি মূর্তি দেখতে পেলাম, আর সেই মূর্তির ঠিক পিছনেই রয়েছে এই নাট মন্দির। নাট মন্দিরটি মার্বেল পাথরে নির্মিত, দেওয়ালে বেশ সুন্দর কারুকাজ করা রয়েছে। আর নাট মন্দিরের ভেতরে মানে ওপরের দিকে বেশ কয়েকটি চিত্র রয়েছে, যে চিত্রে সতীমায়ের বিভিন্ন রূপ ফুটে উঠেছে। আর এই অট্টহাস কীভাবে গড়ে উঠল সেটাও বিভিন্ন চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। চলুন ভেতরটা দেখাই। এই জায়গাটির নাম অট্টহাস কীভাবে হলো সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। বহু প্রাচীন এই জায়গা, স্বভাবতই বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক কাহিনী জড়িয়ে রয়েছে এই জায়গার সাথে। এই জায়গাটা এককালে পুরো জঙ্গলে ঢাকা ছিল। সেই সময় এই জায়গার নাম ছিল তুলারামপুর বা ফুলরামপুর। এরপর এই জায়গাটার নাম হয় দক্ষিণ দিঘি। ঈশানী নদীর ধারে জঙ্গলময় এই জায়গাটিতে একজন সাধু বাবা থাকতেন। সেই সাধু বাবার থেকেই জানা যায় যে মা সতীর অধ অষ্ট বা নিম্ন অষ্ট এখানে পড়েছিল। সেই কারণেই এই জায়গাটার নাম হয় অট্টহাস। বছর দুয়েক আগে যখন এই মন্দিরে এসেছিলাম তখন কিন্তু এই মন্দির খুব একটা জাঁকজমকপূর্ণ ছিল না। তবে এখন দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন বাড়ছে এবং আড়ম্বরতাও বেশ বাড়ছে। তবে আদি মন্দির হলো এই মন্দিরটি, যেটা এই সামনে দেখতে পাচ্ছেন। এখন দরজা বন্ধ রয়েছে। অ্যাকচুয়ালি একটার সময় ঠাকুরকে ভোগ দেওয়ার পর দরজা বন্ধ করা হয়। যাই হোক, এখানকার পরিবেশ কিন্তু ভীষণ শান্ত এবং স্নিগ্ধ। জানতে পারলাম দেবীর মূল মূর্তি দন্তুরা চামুণ্ডার। ভারতবর্ষে সচরাচর এই মূর্তি দেখা যায় না, আর এই মূর্তির বয়স প্রায় 3500 বছরেরও বেশি। এই মূর্তিটি এখন এখানে আর নেই। 1915 সাল থেকে 16 সাল নাগাদ বঙ্গীয় সাহিত্য পরিষদের সংগ্রহশালায় মূর্তিটি নিয়ে যাওয়া হয়। এখনও মূর্তিটি সেখানেই আছে। দেবী এখানে চামুণ্ডা রূপে পূজিতা। বিশেষ বিশেষ তিথি এবং অমাবস্যা তো বটেই, তাছাড়াও বছরের প্রায় সমস্ত সময় এখানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। এখানে কিন্তু ভোগের ব্যবস্থাও রয়েছে। এই যে এই জায়গাটায় ভোগের রান্না হচ্ছে। আপনারা এখানে এসে যদি ভোগ গ্রহণ করতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটায় সকাল 7টা থেকে 10টার মধ্যে ফোন করে কুপনটা বুক করে নেবেন। আর সেক্ষেত্রে কুপনের জন্য 50 টাকা করে লাগবে মাথাপিছু। আর যদি আপনারা এখানে চলে আসেন সেক্ষেত্রে যদি ভোগ থাকে তাহলেও আপনারা কুপন করে ভোগ পেয়ে যাবেন। এই যে মন্দিরের ঠিক বাঁ দিকে, মানে আমার বাঁ দিকে একটা জঙ্গলাকীর্ণ সুন্দর জায়গা রয়েছে। কথিত আছে যে বহুকাল আগে এখানে রঘু ডাকাতের আস্তানা ছিল। চলুন সেই জায়গাটাও দেখি। এইখানকার পরিবেশ কিন্তু ভীষণ শান্ত, নিরিবিলি এবং সবুজে ঘেরা। আর গাছের মধ্যে আমি দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর বক আর সারস পাখি রয়েছে।
অ্যাকচুয়ালি সামনে একটা পুকুর আছে, হয়তো হতে পারে পুকুরে প্রচুর মাছ আছে, সেই মাছের জন্যই এত পাখি আগমন। চলুন আগে এটা ঘুরে দেখি। এই পুকুরটির ঠিক বাঁ দিকেই একটু হেঁটে আসলে দেখতে পাবেন পঞ্চমুণ্ডী আসন। এই আসনে বিশেষ কোনো তান্ত্রিকই সাধনা করতে পারে। আর এই চারিদিকের পরিবেশ এখানে এত শান্ত স্নিগ্ধ যে এই জায়গাটা তন্ত্র সাধনার জন্য একেবারে উপযুক্ত। এই হলো সেই পঞ্চমুণ্ডী আসন। এই পঞ্চমুণ্ডী আসনের আশপাশে যে গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছি, এখানে সেই অনেক গাছের মধ্যে ধাগা বেঁধে মানুষ মানত করে গেছে। এই আওয়াজগুলো শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি, মানে মাছ ধরা পাখিগুলোর বিকট আওয়াজ এখানে। পঞ্চমুণ্ডী আসন থেকে জাস্ট একটু এগোলেই রয়েছে রটন্তী কালীমাতা মন্দির। যে রঘু ডাকাতের কথা বলেছিলাম, সেই রঘু ডাকাতের আস্তানা কিন্তু এখানেই ছিল। কথিত আছে যে বহুকাল আগে রঘুবাদ্দি নামে এক ডাকাত এখানেই নাকি নরবলি দিয়ে ডাকাতি করতে বেরোতো। তবে এখন এসব অতীত, কিন্তু এরকম নিবিড় নিস্তব্ধ জঙ্গলের মধ্যে এসব ঐতিহাসিক ঘটনা শুনে বেশ রোমাঞ্চকর লাগছে। কিভাবে আসবেন এই অট্টহাস সতীপীঠে? ট্রেনে কিভাবে আসবেন সেটা তো আপনাদেরকে দেখালামই। আর যদি আপনারা সড়ক পথে আসতে চান সেক্ষেত্রে প্রথমে কলকাতা থেকে বর্ধমান হয়ে কাটোয়া রোড ধরে চলে আসবেন কাটোয়া, তারপর সেখান থেকে নিরল বাস স্ট্যান্ড হয়ে চলে আসবেন অট্টহাস। এখানে যদি আপনারা থেকে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে চান তাহলে তার জন্য ব্যবস্থা রয়েছে। মানে এই মন্দিরের এরিয়াতেই রয়েছে অতিথি নিবাস, সেটা আপনারা বুক করে নিতে পারেন থাকার জন্য। বুকিং নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এখানে রুম ভাড়া 501 টাকা করে। রুমে 3 থেকে 5 জন থাকা যেতে পারে, মানে 3 জনের ক্যাপাসিটি, 5 জন হলে ওনাদের বললে ওনারা ব্যবস্থা করে দেবেন। আর খাওয়া দাওয়াটা কিন্তু আলাদা। আমাদের তো ঘোরা হয়ে গেল। লাকিলি আমরা এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, দারুণ হাওয়া দিচ্ছে, পুরো মেঘলা আকাশ, অপূর্ব লাগছে। মানে দেবীর দর্শনের পাশাপাশি এখানে কিন্তু পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। আমি তো বলবো আপনারাও একদিনের যদি ছুটি পান তাহলে অবশ্যই ঘুরে যান এই 51 সতীপীঠের এক সতীপীঠ অট্টহাস।